অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়ে আজকে অনুষ্ঠান, হঠাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে অনুষ্ঠান কেন বোধহয় বলবার প্রয়োজন নেই, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে জন্মদিন। এবং অবশ্যই অবশ্যই আমি হৃদয় থেকে আমাদের টিমের পক্ষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অসংখ্য অসংখ্য অভিনন্দন এবং ধন্যবাদ, এবং সন্তান সম অভিষেককে আমার ভালোবাসা জানাই। অভিষেককে নিয়ে বক্তব্য রাখার কারণ অনেকগুলো আছে। আপনারা অনেকেই জানেন না হোয়াট ইজ দ্য ব্যাকগ্রাউন্ড অফ অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং এটা জানলে আপনাদের নিজেদের খুব ভালো লাগবে। কারণ অভিষেককে আওয়াজ মারার জন্য বিজেপি এবং তথাকথিত কিছু সিপিএম এর লোক পিসি ভাইপো ইত্যাদি ইত্যাদি বলে, সেই জায়গাটাকে ডিফেন্ড করার মতন জায়গা আমি জানি, কারণ অভিষেকের বাড়িতে বিস্তর আমার যাতায়াত আছে এবং তার কামাক স্ট্রিটের অফিসও গেছি, এবং অভিষেকের সঙ্গে আমার যথেষ্ট ভালো সম্পর্ক, অ্যান্ড হি অ্যাপ্রিসিয়েটেড মি। সেটা বিষয়টা পরে আসবো। সো অভিনন্দন অভিষেক হচ্ছে কি আজকের প্রশ্নের পাঞ্চ। স্বাগতম, নমস্কার, আসসালামু আলাইকুম। অভিনন্দন অভিষেক, একজন নেতা উঠে আসলো 2012-13 পর থেকে ধীরে ধীরে। তাকে আমরা সুবিশাল জনগণ গ্রহণ করলাম, তার কারণ প্রিয়রঞ্জন দাশমুন্সির পরে এত ভালো বক্তা, এবং কোনো কোনো ক্ষেত্রে প্রিয়রঞ্জনকেও টপকে যাচ্ছেন, তাকেও পেছনে ফেলে দিচ্ছেন, এবং তার সঙ্গে সংযোজিত হয়েছে তার বুদ্ধি বিবেচনা, এবং সারা পশ্চিমবঙ্গের সেনাপতি হিসাবে তাকে যে পরিলক্ষিত করা হয় বা তাকে যে দেখা হয়, সে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আজ জন্মদিন। তাকে আমাদের টিমের পক্ষ থেকে, আপনাদের পক্ষ থেকে, প্রত্যেকের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা জানাই। অভিষেক আমার সন্তান সম, আমার অত্যন্ত প্রিয়। সেসব ব্যাপার পরে তো আলোচনা করা যাবে, কিন্তু আপনাদেরকে বলি যে অভিষেককে ভালো লাগার কারণটা কি। প্রথম কথাটা হচ্ছে যে আমরা যখন প্রথম মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যেতাম, তখন মমতা বন্দ্যোপাধ্যায় হননি, সবে নতুন সাংসদ হয়েছেন, সাম টাইম অফ 85-86 কি তার হয়তো পরে টরে 90s এর দিকে দেখতে পারে ছোট্ট বাচ্চা তার বাড়ির সামনে ঘুরে বেড়াচ্ছে, ভারী মিষ্টি দেখতে, ফর্সা, গোলগাল। সে হচ্ছে অভিষেক। আমরা কিন্তু ভাবিনি যে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় উঠে আসবে। আর কি কষ্ট করে সেই বাড়িতে থাকা, আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের আগের বাড়িতেও দেখেননি। এখন তো সবাই আলাদা আলাদা সেটেল করেছে। সে অনেক ভাই বোন নিয়ে একটা ঝুপড়ির মতন সেই ঘরটিকে মমতা বন্দ্যোপাধ্যায় ভাঙেননি। যেরকম তিনি তার মার সঙ্গে যে খাটে শুতেন, সে খাটটিও রয়েছে, সে ঘরটিও রয়েছে। মমতাদি মানে মমতাদির সাবস্টিটিউট ভারতবর্ষের বুকে আর কোনো নেত্রী আসেনি। তো অভিষেকের জায়গাটা কিন্তু ডিফারেন্ট। অমিত দা মানে অভিষেকের বাবা চিরকাল চেয়েছেন যে আমার ছেলে এমন কিছু একটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করুক যে সাবজেক্টটা ওয়েল অ্যাকসেপ্টেবল। অভিষেক নিজে তার গ্র্যাজুয়েশনটা করে দিল্লির একটি বিশ্ববিদ্যালয়ের MBA পড়তে যান, এবং যান যে বটেই তার সাক্ষী আমি নিজে, সেটাকে আপনাদের বলি। এবং MBA যখন পড়তে যান তখন অভিষেকের R&D সম্বন্ধে ইন্টারেস্ট ছিল, কোম্পানি লস সম্বন্ধে তার ইন্টারেস্ট ছিল, মার্কেটিং ইত্যাদি ইত্যাদি জায়গায় ইন্টারেস্ট ছিল। এই কথাগুলি আমাকে জানিয়েছেন তিনি হচ্ছেন মিস্টার বেরা, এবং কলকাতার একটি বিখ্যাত গাড়ি কোম্পানি, যেটা আমার দমদম পার্কের বাড়ি থেকে সামান্য দূরে, সৌভিক বেরা, তিনি সেখানকার জেনারেল ম্যানেজার, এবং বিরাট মায়না পান। তা আমার অত্যন্ত পরিচিত। অভিষেকের থেকে 2 বছরের সিনিয়র ছিল ওই MBA কলেজে, যেখানে অভিষেক পড়াশোনা করেছে। তা সৌভিক বাবু আমাকে বলছিলেন, আমি সৌভিক বাবুকে বাবু বলেই ডাকি, আমার থেকে বয়সে অনেকটা ছোট। সৌভিক বাবু বলছিলেন যে অভিষেক একটা অদ্ভুত ছেলে, হয় ওই ক্লাস পাস হয়ে গেল, একটুখানি ঘুরে বেড়ালো, এসে তারপর বইপত্র নিয়ে বসে গেল, খাবার দাবার কোনো ছিঁড়িচাঁদ নেই, কিছু হয়তো ছোলা বাদাম কিনে এনে সন্ধ্যেবেলা বইপত্র নিয়ে পড়ে গেল, পরীক্ষা থাকে না। এই দেখুন ছবিটা, কি লাভলি ছবি, এই হচ্ছে ছোট্ট অভিষেক, এক্সেলেন্ট।
থ্যাংক ইউ অনির্বাণ। তো অভিষেকের ব্যাপারটা হচ্ছে যে এই সৌভিক বাবুরা অভিষেককে বলে চল, বসে বসে খালি সারাদিন বই মুখে দিয়ে চল সিনেমা দেখে আসি। তো এরাও মানে আমি বলছি না যে সৌভিক বাবুরা খুব পড়াশোনা খারাপ ছিলেন, দুর্দান্ত ফার্স্ট ক্লাস অভিষেকও পেয়েছে, এরাও ফার্স্ট ক্লাস পাও, কিন্তু ওদের ব্যাপার হচ্ছে একটু খানা পিনা, একটু সিনেমা টিনেমা দেখা, একটু আড্ডা ফাড্ডা মারার ব্যাপারটা ছিল, যা হয় ইঞ্জিনিয়ারিং কলেজ বা ম্যানেজমেন্ট কলেজে যে ব্যাপারগুলো হয়। বলছে আজব ছেলে, ওকে বলে চল ভাই চল আমাদের সঙ্গে ঘুরে আসবি, না না দাদা তোমরা যাও তোমরা যাও, আমাকে একটুখানি সাবজেক্টটাকে একটু বুঝে নিতে দেয়। দিস ইজ দ্য স্টার্টিং পয়েন্ট অফ অভিষেক ব্যানার্জি, and he was a sincere student. He has a very delicacy and advantages in his life with the education, I must say. এবং এখানে আরো একটি কথা বলতে রাজি আছি, যে অভিষেক যখন দিল্লিতে পড়াশোনা করেছে তখন তার অটোমেটিক্যালি দিল্লিতে চলাফেরা সমস্ত কিছু হিন্দিতে করতে হয়েছে, এবং তাদের ক্লাস হতো ইংরেজিতে। অভিষেক অসম্ভব ভালো ইংরেজি বলতে পারে, এবং সেখান থেকে অভিষেক তৈরি হয়ে যখন ফিরলেন তখন তিনি তুখার ইংরেজিতে কথা বলতে পারেন এবং দারুণ ভালো হিন্দি বলতে পারেন। এই সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায় যে 2-3টে মিটিং করলেন, এই তো পরশুদিন যে মিটিংটা হলো, সেই মিটিং এও তিনি কিন্তু 3টে ভাষায় অনর্গল কথা বলেছেন ত্রুটিহীন ভাবে। আমি শশী থারুরের পর এত ভালো ইংরেজি বলতে খুব কম লোককেই দেখেছি। মহুয়া মৈত্রকে মনে রেখে বলছি, মহুয়া মৈত্র খুব ভালো ইংরেজি বলেন, কিন্তু এত দ্রুত বলেন। মহুয়া মৈত্রকে এটা জানতে হবে যে ইংরেজিটাকে স্বচ্ছ ব্রিটিশদের মতন বলতে হয় যাতে করে 5 জন বুঝতে পারে। অভিষেকের সেই বোঝানোর ক্ষমতাটা রয়েছে যেটা শশী রয়েছে। শশী থারুর ইজ এ ভেরি গুড টকার। তো এই অভিষেক তারপরে ধীরে ধীরে এসে রাজনীতিতে প্রবেশ করলেন, এবং রাজনীতি করতে গেলে যে সবসময় স্কুল কলেজের রাজনীতি করতে হবে বা ছাত্র জীবনের রাজনীতি করতে হবে এমন কোনো গ্যারেন্টি নেই, কোনো প্রয়োজন নেই। তার কারণটা জওহরলাল নেহরু কলেজ রাজনীতি করেন, তিনি সরাসরি রাজনীতি করেছেন ওই ল পড়তে পড়তে ব্যারিস্টারি করতে করতে। আরো শুনবেন নরসিংহ কলেজ রাজনীতি করেন। এরকম হাজার ঘন্টা লোক রয়েছে যারা বিখ্যাত হয়েছেন। ভারতবর্ষের প্রধানমন্ত্রীদের মধ্যে অধিকাংশই কিন্তু কলেজ রাজনীতি করেন। নরেন্দ্র মোদীর কলেজ ফলেজ ছিল কিনা জানি, তার উদাহরণ তো শুনেছি অমিত শাহ নাকি ছিল, সেখানে নাকি চমকে চামকে একবার মানে কি ক্লাস রিপ্রেজেন্টেটিভ হয়েছে। অভিষেক কিন্তু সেসব ধান্দাবাজিতে জাননি, আর তার কলেজ যথেষ্ট কড়া, সেসব ধান্দাবাজি বা ওই পলিটিক্স এর কোনো ব্যাপার, এটা তাই হওয়া উচিত। সিনসিয়ারলি তিনি তার পড়াশোনাটা কমপ্লিট করেছেন, এবং বিশ্বাস করুন আজকের যুবা মহল বা আজকের তরুণ মহল, আমার ছেলে ছেলের বউ ইত্যাদি ইত্যাদি, এদের কাছে কিন্তু অভিষেক ইজ এ ফিগার, যে তার কথা শুনতে তার ভাষণ শুনতে। এবং অভিষেকের সব থেকে ভালো গুণ যেটা যেটা তার কলেজ লাইফ থেকে তিনি শিখে এসছেন, সেটা হচ্ছে যে একটা জায়গায় তিনি ভাষণ দেবেন, সেটা হতে পারে 21শে জুলাই, সেটা হতে পারে এসআইআর নিয়ে, সেটা হতে পারে আরো অনেক কিছু, কিন্তু তার একটা স্টাইল অফ টকিং আছে যেটা পরপর পরপর তিনি সুন্দর বা চমৎকার ভাবে বলতে পারেন, এবং অসম্ভব পার্সোনালিটি নিয়ে তিনি চলেন। সেই শিক্ষাটাও তিনি নিয়েছেন। তার মানে প্রিয়তম সাংবাদিক জগৎ, প্রিয়তম কি বলা যায় সাংসদ বা বিধায়ক, এরম ধরনের তার কাছে গিয়ে অয়েলিং করে কোনো ফায়দা নেই। কারণ অভিষেক লিমিটেড কথা বলেন, খুব অল্প কথাতে কথা সারতে পারেন। তার সামনে গিয়ে সারাক্ষণ বসে থাকাটা তিনি পছন্দ করেন না, এবং তিনি করেনও না। তিনি তার নিজের কাজ নিয়ে থাকেন। এবং আমি আবারও আপনাদের বলছি যে আমি নিজে কেমিস্ট্রির অফিসে গিয়ে দেখেছি সেখানে কাজ হয়, সারাদিন কাজ, ছেলেমেয়েরা কাজ করে। আগে সেটা দেখা যেত, এখন সেটা দিয়ে আটকে দেওয়া হয়েছে, তারা ভেতরে কাজ করে, দুপুরবেলা লাঞ্চে যান, খাওয়া দাওয়া করে এসে আবার কাজ করেন, বা আইপ্যাকের যদি কারো হেল্পিং থাকে। বা অভিষেকের বাড়ি এই হরিশ চ্যাটার্জি স্ট্রিটের পাশে যে বাড়িতে, সেখানেও ফার্স্ট সেকেন্ড থার্ড ফ্লোরে যে কাজ হয় সবাই কাজ করছে। তো এইখানে অভিষেকের এক অত্যন্ত ভালো সহযোগী আছে, যে আমার অত্যন্ত প্রিয় সুমিত রায়। তার সঙ্গে কথা বলতে বলতেই শুনছিলাম যে কিভাবে এই ধরনের ব্যাপারগুলোকে অভিষেক সেট করে দেয়। এবং আপনাদেরকে বলি যে অভিষেক সারা পশ্চিমবঙ্গে কে কোন সাংসদ বিধায়ক থেকে শুরু করে পঞ্চায়েতের লোকটি পর্যন্ত কি করছেন অভিষেকের কাছে ধরা বাঁধা, যার ফলে তিনি অনায়াসে কিন্তু আসন্ন নির্বাচন 2026-এর প্রায় কমান্ডিং জায়গাটা ধরে রেখে দিয়েছেন। এবং অনেকটাই মমতা বন্দ্যোপাধ্যায় তার উপর ভরসা রাখছেন। হ্যাঁ, শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় সই সাবুত করবে, কিন্তু ওই মুকুল রায়ের আমলের মতন হাবি জাবি গরু গাদা যা পাচ্ছে
প্রত্যেকে এসে হাজির হচ্ছে যে আমি দলে যোগ দিলাম, সেই কারবারই কিন্তু অভিষেক নয়। যদিও এই প্রসঙ্গে একটি কথা বলতে হয়, শোভন চ্যাটার্জি যিনি সম্প্রতি তার বান্ধবী নাকি যাই হোক বৈশাখীকে নিয়ে তিনি তৃণমূলে জয়েন করলেন। শোভন আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু ছিল এবং বন্ধুই ছিল। শোভন আমার বেশ হেল্পফুল বন্ধু ছিল এবং আমাকে নানানভাবে অনুষ্ঠানের বাইট দেওয়া বা সুব্রত মুখার্জি যখন মেয়র ছিলেন তার সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করে দেওয়া ইত্যাদি ইত্যাদি হেল্প করতেন প্রচুর, এবং তখন আমরা খুব বিজ্ঞাপনও পেতাম। শোভন আমার খুব ভালো বন্ধু এবং মানে যথেষ্ট ভালো বন্ধু। শোভনের বেহালার বাড়িতে প্রচুর গেছি, কিন্তু শোভন হঠাৎ করে জয়েন করলেন 7 বছর বাদে। এটা কিন্তু ডিজিটাল ওয়ার্ল্ড, মানে আমি বাকিদের মনের অবস্থা জানি না, তার খানিকটা বোধহয় ব্যথা পেয়েছেন। পার্ট 1 এটা অভিষেককে বলছি। পার্ট 2 মানে শোভনের সঙ্গে বৈশাখী আসে কি করে? হুইজ বৈশাখী, কি তার প্যারামিটার? হ্যাঁ, তিনি কলেজের অধ্যাপিকা হতে পারেন, তিনি কোন স্যার রাজনীতি করেছেন ভাই? তিনিও একই সাথে একই রকম ভাবে ইনি যা করছেন ইনি যা করছেন, ইনি যে ড্রেস করছেন ইনি সেই রঙের ড্রেস করছেন। এগুলো বেশি নাটকীয়। তাহলে কাঞ্চন মল্লিককে যেভাবে আমি সমালোচনা করেছি শোভনকেও সেটা করতে হয়। যে শোভনকে যদি রাজনীতি করতে হয় তাহলে সিনসিয়ার। ওই মিছিলে যাচ্ছে তার বান্ধবীর সামনে কে আসলে ধাক্কা দিয়ে ফেলে দিল, এটা কিন্তু ভীষণ ভাবে ভাইরাল হয়েছে এবং খুব নিন্দনীয় ব্যাপার হয়েছে। আমি নিজেও নিন্দা করছি, পরিষ্কার কথা। ফলে রাজনীতি যদি করতে হয়, আমরা সারা বছর আমাদের ঘর নেই দৌড় নেই, সাংবাদিক হিসাবে অফিস কাছারি করে তারপরে এই ভিডিও করা, তা আমাদের জীবন নেই? আমাদের মনে হয় না যে একটু ঘুরে আসি? এই সাংবাদিকতার চাকুরি জীবনে না একবার মাত্র আমার বউকে নিয়ে বম্বেতে গিয়েছি, আমার জীবনে কোনোদিন ফ্লাইটে ওঠেনি, নিয়ে গিয়েছি। আমার ছেলে পুলেদের নিয়ে কোনো জায়গায় বেড়াতে আজ অব্দি যায়নি 26 বছর। তাহলে আমাদের স্যাক্রিফাইসের মূল্য নেই? এগুলো ভাবতে হবে। যাই হোক, নট জোক পার্ট, এটা সিরিয়াস বললাম। এই ধরনের লোকজন তারা যদি দল করতে হয়, এইদিকেও অভিষেকের কাছে আবেদন করলাম, দে মাস্ট বি সিনসিয়ার। কারণ আমাদেরও তো একটা কষ্ট হয়, আমি তো দলের কাছ থেকে কিছু চাইছি না, বা আমি সাংবাদিক হিসেবে যেটা ভালো সেটা তুলে ধরছি। এনিওয়ে, এরপরের ধাপটা হচ্ছে কি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ধীরে 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 দায়িত্ব নেন। দায়িত্বের অনেকটাই ছিলেন শুভেন্দু অধিকারী। দেখুন, এখানে মুখ খুললে অনেক খারাপ কথা বলা যায়, কিন্তু প্রমাণ হিসাবে আমি খুব দ্রুত, বা প্রবীরবাবু খুব দ্রুত আরো কয়েকজনকে নিয়ে আসবেন, যে কোথায় মুর্শিদাবাদে কার সঙ্গে কার কি যোগাযোগ, কত টাকার লেনদেন ইত্যাদি ইত্যাদি কাজ কারবারের সমস্ত কমপ্লেন গুলো কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জমা হচ্ছে। ফলে যে সুবিশাল ক্ষমতা নিয়ে শুভেন্দু অধিকারী ছিলেন, তার যে টাকা নেওয়ার ছবি সেটা তো ছেড়ে দিন, সে বাদ দিন। তাছাড়াও আবারও বলছি, যদি মুখ খুলি বিজেপির পতাকাটা পড়ে যাবে, তারপরে তো অন্য কথা। এত দূর মুখ খোলাবেন না। যেরকম কাঁচা ভাষায় তিনি গালিগালাজ করছেন, বা তার লবির যারা তিনি আছেন, তারপরে শঙ্কর ঘোষ সিপিএম থেকে আগত করে রয়েছেন এখানে, ওই কি ঘোষ, দেবু ঘোষ, এরা কাঁচা ভাষায় খিস্তি খেউর করা লোক, এবং এই তাদের ভাষা জ্ঞানের জন্য মানুষ তাদের পাশে থাকবেন না। কলকাতা শহরের লোক তো ভদ্রলোক, তারা গালাগাল জানে বিস্তর, কিন্তু তারা দুমদার একটা মাতৃসমা একজন নেত্রীকে আজে বাজে কথা বলবেন, অভিষেকের মুখে থেকে কিন্তু এই ধরনের বক্তব্য আপনারা পাবেন পাবেন না। একবার শুধু বলেছেন আয় নিয়ে আয় এদিকে, কত বড় বাপের বেটা, দ্যাটস অল। তারপর থেকে আর কোনদিন পান। কিন্তু এরা রোজ তাতাচ্ছেন যে এইভাবে অ্যারেস্ট হবে, এই হবে। আর করে দেখা না, আর দেখা রে শান্তির ছেলে, তোরা দেখা যে কিভাবে অ্যারেস্ট করবি, দেখা। আমার মুখ থেকে বেরিয়ে, অভিষেকের মুখ থেকে বেরোবে না। দ্যাটস দ্য লিডারশিপ। এবং এই লিডারশিপের জায়গা থেকে আমি মনে করি আগামী দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বয়স হচ্ছেন, কাজের চাপ তাকে কমাতে হবে, তিনি সুস্থ থাকবেন এবং দীর্ঘদিন তিনি মুখ্যমন্ত্রী চান থাকুন, এটা আমাদের চাহিদা। কারণ তার বিকল্প নেই। এই আজকেই সকালবেলার দিকে একটি ছেলে উকি মেরে গেল, ওই কি বলে ভোটার সমস্ত ঠিক করা, বিএলও আর বিএলএ, বিএলএটা নাকি পার্টির হয়, সে বিএলএ যে এসছে সে হচ্ছে গিয়ে সিপিএম এর, আর বিএলও সে তো গভর্নমেন্টের। তো বিএলএ কে আমি জিজ্ঞেস করলাম যে আপনি কোন পার্টি করেন, বলে সিপিএম। বলে আপনি, বলে না আমরা প্রত্যেকের সঙ্গে ঘুরে বেড়াচ্ছি, ইত্যাদি ইত্যাদি যে ব্যাপারটা হচ্ছে। তো যাই হোক, তাদের কাজটা সুষ্ঠুভাবে হোক। কিন্তু আমার কথাটা হচ্ছে যে আমি দ্বিতীয় ভাগে যাব অভিষেকের বিষয় নিয়ে, কারণ অভিষেককে আমি যতটা ভালোবাসা জানালাম, তার আরেকটি কারণ আমি বলবো, কিন্তু তার আগে একটা ছোট্ট বিরতি নিচ্ছি এবং অভিষেকের কাছে একটা কমপ্লেন নিয়ে যাচ্ছি। সেই ব্যাপারটা অভিষেক দয়া করে দেখবেন। যাচ্ছি বিরতিতে, ফিরছি খুব দ্রুত, সঙ্গে থাকুন।
জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ চেম্বার। এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies, now coming Sarib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal. ফিরলাম বিরতির পর। আপনারা বিশ্বাস করুন, আপনারা হয়তো ভাবেন যে এই লোকটা চটিচাটা, প্রচুর কিছু পাচ্ছে। দেখুন, বিশ্বাস করুন, আমি কিছু পাওয়ার জন্য কোনো কিছু করি না। সেটা আমার যেখানে চাকরি করি তারাও জানে যে লোকটা আউট অ্যান্ড আউট অনেস্ট। এক। দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে যে আমি যতটুকু করি, আমার অফিস আজকে আমার রিটায়ারমেন্টের পরও 6-7 বছর ধরে আমাকে চাকরি করাচ্ছে, তাদের কাছে আমি কৃতজ্ঞ, প্রবীরবাবুর কাছে কৃতজ্ঞ। এবং একমাত্র কারুর কাছ থেকে যদি অ্যাডভান্টেজ নিয়ে থাকি, না, আমার একটু অন্যায় হচ্ছে। একবার সেই যেবার দিদির সঙ্গে, মমতাদির সঙ্গে ইয়েতে গিয়েছিলাম, দার্জিলিং এ গিয়েছিলাম, যে বোমা ফোমা ফেললো ওখানে গোর্খারা। সেবার যখন ফিরছিলাম, আমার নাতনি তখন 1 বছর বয়স, বিরাট মানে সমস্যা হয়ে তাকে হসপিটালাইজ হতে হয়েছিল। সেই সময় গৌতম দেব আমাকে কোন রকম একটা ট্রেনে করে পাঠিয়েছিলেন। আমি গৌতম দেবের কাছে কৃতজ্ঞ, কারণ তিনি আমার উপকার করেছিলেন। আর আরেকটু উপকার আমি যেটা ভীষণভাবে পেয়েছি, সে কুণাল ঘোষের কাছ থেকে। নানান রকম ভাবে তার কাছ থেকে হেল্প পাই নানান দিকে, যে এটা করতে হবে বা এটা করুন, বা আমার কোনো কিছু আটকে গেলে হি ইজ রিয়েলি হেল্পিং মি। কুণাল বাবুকে অনেকটা আমাদের ফ্যামিলি মেম্বার মনে করি, দ্যাটস অল। আর তৃতীয়, যেটা বিরাট খরচের একটা ব্যাপার ছিল, আমার সত্যি বিশ্বাস করুন তখন পয়সার খুব অভাব ছিল, খুব অভাব ছিল। আমার এই বাঁ চোখটা আপনারা দেখেছেন যে আমি গগলস পরে প্রোগ্রাম করেছিলাম, এটা না অন্ধ হয়ে গেছিলাম, চোখে দেখতাম না, ক্যাটারাক্ট থেকে গন্ডগোল হয়েছিল। এই অপারেশনটি মেডিকেল কলেজে প্রয়োজন হয়। মেডিকেল কলেজে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সহযোগী সুমিত কিন্তু করিয়ে দিয়েছে, তা নয়তো আমাকে অন্ধের মতন ঘুরে বেড়াতো। এই জায়গাটা কিন্তু আমি সত্যি পেয়েছি। আমি অভিষেককে কৃতজ্ঞতা জানাই। এবং অভিষেকের সঙ্গে একাদশীর দিন যখন দেখা হলো, সে আমার হাতটা, ও আমার, আমি বলি আমার মেজো ছেলে, আমার বড় ছেলের থেকে বয়সে ছোট, আমার হাতটা এরকম চেপে ধরে রেখে দিয়েছিলেন। সেটা মানে একটা, মানে আমার জীবনের একটা প্রাপ্তির মধ্যে দারুণ প্রাপ্তি। বলে যে, প্রসূনদা, আমি তোমার প্রত্যেকটা অনুষ্ঠান, তোমার প্রত্যেকটা ফেসবুকের প্রত্যেকটা কমেন্ট দেখি, তুমি যথেষ্ট করেছো। এবং বললেন যে তোমার চোখটা কেমন আছে। আমি বললাম যে সুমিত তো এই ব্যাপার। তারপর উনি বললেন যে আমি ভালো ডাক্তার, আমার ডাক্তার যে চোখ দেখে, এবার তাকে দেখাবো, তুমি খরচা নিয়ে চিন্তা করো না, ওটা আমার ব্যাপার। আমি নিজে ব্যক্তিগতভাবে আমি কৃতজ্ঞ। ফলে এই ছেলেটির জন্য যদি এই যে ছবিটা আপনারা দেখছেন, এই যে হাত ধরে, এই দেখুন, চোখের কথা আমি বলেছিলাম, মিথ্যা বলি না আমি। এবং সেদিনকে আমার কিন্তু মানে কৃতজ্ঞতার শেষ নেই তার কাছে, যে ও আমাকে কিন্তু কথা দিয়েছিল যে, এবং তার 2 দিন বাদে আমাকে সুমিত বলল যে, দাদা কবে যাবেন, ডাক্তার দেখাতে কবে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, আমি চির কৃতজ্ঞ ওর কাছে, যার জন্য পিতৃসম আমি প্রসূন গুপ্ত আজকে অভিষেকের বার্থডেটা এই আপনাদের চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে যাচ্ছি। কারণ আমি সত্যি কথা, মানুষের হয় না এক একটা ঘটনা তাদের হৃদয় থেকে বেরিয়ে আসে, থ্যাংক ইউ। এবার যেটা জটিল ব্যাপারটা বলবো, সেটা আমার পুত্রবধূ একটু যে অভিষেকের কাছে ব্যাপারটা একটুখানি বলো বাবাই, আমাকে বাবাই বলে ডাকে, সেটা হচ্ছে এপিক। দেখুন, এই এসআইআর এর মধ্যে কিন্তু অভিষেক একটা গন্ডগোল আছে ভাই, এটা তুমি দেখো। কথা মতনই আমরা কিন্তু, বা কুণাল বাবু ও সম্প্রতি একটা ভিডিও করেছেন, সেটাও দেখলাম। এই এপিক যে ব্যাপারটা থাকছে, সেটা হচ্ছে যে আমি দেখলাম ফর্মটার মধ্যে আমার নাম, আচ্ছা আমি 2002-এ আমার ভোটার লিস্টে নাম ছিল। 2002-এ পশ্চিমবঙ্গে তো কোনো ভোট হয়নি, তো 2002-এ আমার নাম ছিল, আমার স্ত্রীর নাম ছিল, আমাদের দুজনের ছবি উঠেছে, আমার ছেলে তখন তো ছোট, সুতরাং তার তো ভোট দেওয়ার ব্যাপার নেই। কিন্তু পরবর্তীকালে তারা ভোট দিয়েছে, ফলে তাদের নাম উঠেছে। এবার তাদের নামের সঙ্গে আমার নামটা যুক্ত রয়েছে।
এবার দেখুন, খুব ঠান্ডা মাথায় অভিষেক তোমাকে বলছি যে খুব ঠান্ডা মাথায় চিন্তা করো, আমার ছেলে প্রমিত গুপ্ত, সে ভোট দিতে যাচ্ছে, তার রেফারেন্স হিসেবে প্রসূন গুপ্ত গুড এনাফ। আচ্ছা, আমার কি আছে, মানে আমি কিভাবে বলবো যে আমি প্রসূন গুপ্ত? আমার কাছে সরকারি প্রেস কার্ড রয়েছে নবান্নে, ওকে, নাম্বার 1। দ্বিতীয় কথাটা হচ্ছে আমার আধার কার্ড রয়েছে, দ্যাট উইল বি গুড এনাফ। এর বেশি আমি দেখাবো না, তারপর কি করতে হয় হাইকোর্ট অব্দি যাবো। আচ্ছা, আমার স্ত্রীর কি হয়েছে, তার সার্টিফিকেট সব গেছে, কোনো কিছু নেই। তিনি আমারটা দেখাতে পারেন বড়জোর, তার যদি বার্থ টাইমে কোথায় যে জন্মেছেন তার কোনো পেপার পত্র নেই। এই গেল 2। তবু তার নামটা যখন 2002 উঠেছে, তিনি ভোট দিচ্ছেন। তার পিতার সম্বন্ধে জিজ্ঞেস করেছে, প্রয়াত। আচ্ছা, তার পিতার তো জন্ম হয়েছিল ওই বাংলায়। আচ্ছা, আমার বৌমার যেটা ব্যাপার, অপর্ণার বাবা মানে ওপার বাংলা থেকে এপার বাংলায় চলে এসেছিল, এসে এখানে বিয়ে থা করে অপর্ণা হয়। ফলে অপর্ণা যে ফর্মটা ফিল আপ করেছে, অপর্ণা লিখেছে অপর্ণা গুপ্ত, ফাদার্স নেম ওনার বাবার নাম লিখেছে, কিন্তু অপর্ণার বাবার ডিটেলটা চাওয়া হচ্ছে। এবার অপর্ণার বাবার ডিটেলটা যদি চাওয়া হয়, তাহলে অপর্ণার বাবা তো বাংলাদেশে তার বাবা মা ছিল, কি করবে অপর্ণা? এটা চাওয়া হচ্ছে, কলম রয়েছে, এবং সেটা তো দেখাতে পারবেন। আচ্ছা, যদি অপর্ণা দেখাতেও পারে, তার বাবা কি করবে? অপর্ণার বাবা, তার তো জন্ম হয়েছে বাংলাদেশে, তিনি তো বাংলাদেশ থেকে এদেশে এসছেন, তার বাবা মা সবাই বাংলাদেশে মারা গেছে, এদিকে আসেইনি, দেখেইনি পশ্চিমবঙ্গ কাকে বলে। লোকটা এতদিন ধরে পশ্চিমবঙ্গে রয়েছে, 2002-এ তার বাবার নাম বা বাবার ডেট কেন বাবার নাম দেবে? কারণ এগুলো হচ্ছে বদমাইশি। গতকাল মিডিয়া টু মিডিয়া একটা জিনিস ছাপা হয়েছে, আপনারা দেখেছেন কিনা জানি না, মানে এগিয়ে রাখা ইত্যাদি চ্যানেল থেকে শুরু করে, বিভিন্ন চ্যানেল থেকে শুরু করে, গতকাল তো বিহারের ভোট ছিল, তো সেখানে একটি বাক্য বলা হচ্ছে যে ক্যাম্প, ডিটেনশন ক্যাম্প রেডি হচ্ছে, এটা এসআইআর হচ্ছে না, এটা এনআরসি করা হচ্ছে। অভিষেক, আবারও বলছি, এটা এসআইআর করা হচ্ছে না, এটা এনআরসি করা হচ্ছে। শুভেন্দুর মা তো ও বাংলা থেকে এসেছিলেন, তিনি তার, শুভেন্দু অধিকারীর মা তো ও বাংলা থেকে এসেছেন, তিনি তার বাবার ডিটেল দিতে পারবেন? তারা বিজেপি করেন, হয়তো দিতে পারবেন, না পারলেও নাম উঠে যাবে। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে এই জায়গাটা যাদের রয়েছে, বাংলাদেশ থেকে এসছে, তার বাবা মা বাংলাদেশেই রয়ে গেছে, সে কি করবে? এবং এটা এই ফর্ম ফিল আপ করার পরেও হাজারটা প্রশ্ন আসছে, আমি কেন আমার ডিটেল সমস্ত দেব? তৃণমূল তো বলছে যে আমরা সঙ্গে আছি, আরে সঙ্গে থেকে তো লাভ নেই, এটা তো পাকাচ্ছে। এবং মিডিয়া বলছে যে এটা এসআইআর নয়, এটা ডিটেনশন ক্যাম্পে পাঠার জন্য এনআরসি চলছে। ভাই, 1 লাখ লোক যদি দিল্লিতে যায়, আমার এবং আমার পুত্র এবং পুত্রবধূর নামটা তার মধ্যে থাকি না, আমরা যাব প্রতিবাদ করতে। কিন্তু প্লিজ অভিষেক, এই জ্ঞানাকোলের জায়গাটি কিন্তু যারা আসছে, বিএলএ বা বিএলও হয়ে যারা আসছে, তাদের কাছে এটার খুব মানে একেবারেই খুব সদুত্তর কিন্তু নেই। তারা বলছে যে বাবার নাম লিখতে হবে, আচ্ছা বাবার নাম্বার কত, এপিক নাম্বার কত? আচ্ছা, আমার বাবা মারা গেছে 2010, তার এপিক নাম্বার, আচ্ছা ওটা থেকে বার করলো। তার বাবা, আরে তার বাবা তো বাংলাদেশে জন্মেছিল, আমার বাবাও তো বাংলাদেশে জন্মেছে, কোত্থেকে পাবো এইসব জিনিস? এরা একটার পর একটা ভ্যানতারামি করছে। এটাতে করে অবশ্যই হিন্দুদের নাম ম্যাক্সিমাম কাটা যাবে, ম্যাক্সিমাম হিন্দুদের নাম কাটা যাবে। এদেশীয় ঘটি যারা, তারা বাঁচোয়া, তাদের জন্ম এদিকে। কিন্তু বাংলাদেশ থেকে যারা এসছেন, সেই উদ্বাস্তু, মানে আমার বাবা বাবারও উদ্বাস্তু, আমার ছেলের বৌমা ইত্যাদি এরা উদ্বাস্তু, আমার বউ উদ্বাস্তু, মানে আমাদের জন্মে কিন্তু তারা উদ্বাস্তু ফ্যামিলি থেকে এসছে। আমাদের ভবিষ্যৎ অন্ধকার, এটুকু বলতে পারি অভিষেক। কাজেই তোমার জন্মদিনে তোমাকে করতে চাই না, বিরক্ত করতে চাই না, কিন্তু বিনীত অনুরোধ করি যে এই বাবা মার এই নানান রকম কাণ্ড কারখানা, যেটা জ্ঞানেশ্বর নামক জ্ঞান গর্ভী একটি অদ্ভুত ধর্মীয় ভাটের নাট যে কারবারটি করছেন, এবং তাতে তেল মারছেন শুভেন্দু অধিকারী প্রমুখ বিজেপির তৃতীয় শ্রেণীর নেতারা, যাদের কোনো যোগ্যতাই নেই। আমি মনে করি মানে পশ্চিমবঙ্গ বিজেপিতে যোগ্যতাহীনই ম্যাক্সিমাম 3-4 জন রয়েছে যাদের পড়াশোনা রয়েছে, কিন্তু তাদের আবার সংগঠন, যত থার্ড গ্রেডের লোক নিয়ে সংগঠনের জায়গা থেকে কিন্তু, প্রবীরবাবুকেও বলছি, প্রবীরবাবু আপনিও দেখবেন ব্যাপারটা, যে এটা কিন্তু জ্ঞানাকলের ব্যাপার। এবং গত বুধবার দিন বিভিন্ন চ্যানেলে বিভিন্ন
পোর্টালে কিন্তু এই ব্যাপারটা বেরিয়েছে, দে আর গোয়িং টু দিস উইল বি দ্য ফার্স্ট স্টেপ অফ এনআরসি অ্যান্ড ফার্স্ট স্টেপ অফ ডিটেনশন ক্যাম্প। অভিষেক, জন্মদিনে ভালো থাকুক, শতায়ু হও তুমি, কিন্তু শতায়ু হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের লক্ষ লক্ষ মানুষ যারা ওপার বাংলা থেকে যাদের পূর্বপুরুষরা এসছেন তাদের ব্যাপারটা একটুখানি দেখো ভাই। তুমি আমার সন্তান সম, তোমার জন্মদিনে তোমাকে কিছু দিতে পারলাম না ভালোবাসা ছাড়া, তোমার কাছ থেকে শুধু নিয়েই যাচ্ছি। আরেকটা জিনিস আবেদন করছি, একটু দেখো। আপনাদেরও বলি যে এই সমস্যা থাকলে আপনারা স্থানীয় উপায়, অন্তত যিনি সিপিএম তিনিও যান, যিনি বিজেপি তিনিও যান, দয়া করে কিন্তু প্রশাসনের সঙ্গে যোগাযোগ করুন। প্রশাসনই আপনাদের সেভ করতে পারবে, নোবডি এলস। আজ এই অবধি শেষ করছি। ভালো থাকবেন, সারাটা দিন ভালো যাক। নমস্কার, আদাব।